নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি বলতে পারি একটি ব্লকবাস্টার স্টক নিয়ে আলোচনা করব। একটি স্মল ক্যাপ স্টক। প্রথমে স্টকটির নাম বলে দিচ্ছি সম্ভব স্টিলস। মানে আপনি পুরো স্টিল টিউব পাইপ, যে সমস্ত কোম্পানি স্টিলের টিউব পাইপ স্টিল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, যদি পুরো সেক্টরটি দেখেন, ধরেন এপিএল অ্যাপোলো টিউবস বা হরিওম পাইপস, হাইটেক পাইপস বা জেটিএল ইন্ডাস্ট্রি, দেখবেন কারোর মধ্যে কিন্তু সেরকম কোনো গ্রোথ নেই। একদম প্রত্যেকের মধ্যে মিউটেড গ্রোথ, সিঙ্গেল ডিজিট গ্রোথ, কেউ 10% গ্রোথ করছে, কেউ 7% গ্রোথ করছে, কেউ 12% গ্রোথ করছে। এই পুরো স্টিলের টিউব পাইপস এই সেক্টর যদি আপনি দেখেন, একমাত্র সম্ভব স্টিলকে দেখবেন যে কন্টিনিউ 50% 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে এভরি কোয়ার্টার, প্রত্যেকটা কোয়ার্টার। যে আমি লাস্ট 4-5টি কোয়ার্টার দেখেন, প্রত্যেকটা কোয়ার্টারে দেখবেন 50% 60% করে গ্রোথ করে যাচ্ছে সম্ভব স্টিল। বাকি যদি এই সেক্টরের বাকি কোম্পানিগুলোর মধ্যে দেখেন, কোনো কোম্পানির মধ্যে সেরকম গ্রোথ নেই। সে এপিএল অ্যাপোলো টিউবস বলুন, জেটিএল ইন্ডাস্ট্রি বলুন, হরিওম পাইপস বলুন, হাইটেক পাইপস বলুন, একমাত্র সম্ভব স্টিল হচ্ছে এই সেক্টরের রাজা বলতে পারেন। যখন কোনো একটু সেক্টরের মধ্যে একটি পার্টিকুলার স্টকের মধ্যে প্রচুর গ্রোথ দেখা যায়, কিন্তু বাকি কোম্পানিগুলোর মধ্যে গ্রোথ থাকে না, তখন সেই স্টকটা কিন্তু একটা পোটেন্সিয়াল মাল্টিপ্যাকার হয়ে যায়, মানে একটা লাইফ চেঞ্জিং স্টক হতে পারে সম্ভব স্টিল অ্যান্ড টিউবস। এদের বিজনেস মডেল এরা এরা কেন বাকি, যেখানে বাকি স্টিলের টিউব পাইপস কোম্পানিগুলো স্ট্রাগল করছে গ্রোথ করতে, সেখানে সম্ভব স্টিল কি করে গ্রোথ করছে 50% 60% 70% গ্রোথ করছে? তার কারণটা হচ্ছে এদের বিজনেস মডেল। এরা যে প্রোডাক্টগুলো বানায় সব হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে প্রিমিয়াম প্রোডাক্ট। এটা কিন্তু নর্মাল যে এপিএল অ্যাপোলো টিউবস বা জেটিএল ইন্ডাস্ট্রি, হরিওম পাইপস যে ধরনের প্রোডাক্ট বানায়, নর্মাল স্টিলের টিউব পাইপ, সম্ভব স্টিল কিন্তু একদম আলাদা। এরা কিন্তু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে প্রিমিয়াম প্রোডাক্ট বানায়। যেরকম ধরুন ইআরডাব্লিউ পাইপ, ইলেকট্রিক রেজিস্ট্যান্স যে পাইপগুলো হয়, গ্যালভানাইজ পাইপ যেখানে জিঙ্কের প্রলেপ দেওয়া থাকে, আর প্লাস স্টেনলেস স্টিল কয়েল, এই তিনটা হচ্ছে এদের মেন প্রিমিয়াম প্রোডাক্ট। ইআরডাব্লিউ পাইপ আর জিআই পাইপ, যেগুলো গ্যালভানাইজ করা থাকে, যেগুলো যেগুলো তোমার মরচে পড়ে না, আর একটা হচ্ছে স্টেনলেস স্টিল কয়েল। এদের সব থেকে মেন গেম হচ্ছে এখন স্টেনলেস স্টিল কয়েল। স্টেনলেস স্টিল কয়েলটা কিন্তু এখন সব থেকে প্রিমিয়াম প্রোডাক্ট এদের। স্টেনলেস স্টিল কয়েলটা মোটামুটি দেখবেন অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, কনজিউমার ইলেকট্রনিক্স থেকে শুরু করে, ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিতে, সব জায়গাতে কিন্তু স্টেনলেস স্টিলের প্রচুর ডিমান্ড। স্টেনলেস স্টিলের যে কয়েল, স্টেনলেস স্টিল কয়েলটাই কিন্তু সম্ভব স্টিলের ক্ষেত্রে মেনলি গেম চেঞ্জার। প্লাস ইআরডাব্লিউ পাইপ, ইলেকট্রিক রেজিস্ট্যান্স যে পাইপগুলো হয়, আর হচ্ছে গ্যালভানাইজড পাইপ। এই তিনটে প্রোডাক্ট হচ্ছে সম্ভব স্টিলের মেন প্রোডাক্ট, মানে ভ্যালু অ্যাডেড প্রিমিয়াম প্রোডাক্ট বলতে পারে। এদের সব থেকে বড় কথা, এদের যে পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যে ছত্তিশগড়ে রয়েছে, পুরো বলতে ইন্টিগ্রেটেড। মানে স্টিলের কি হয়, এরা যেমন স্টিলের কোনো টিউব পাইপ এসব যে ম্যানুফ্যাকচারিং করে, এটা তো একটা মাইনিং কোম্পানির কাছ থেকে র মেটেরিয়ালস থেকে নিয়ে নেয়। র মেটেরিয়ালস নেওয়ার পরে কিন্তু র মেটেরিয়ালস থেকে ডাইরেক্ট তারা টিউব পাইপ বানাতে পারে না, একটা কিছু ইন্টারমিডিয়েটস, পনেরো র মেটেরিয়ালস এবং প্লাস ফিনিশ প্রোডাক্ট, তার মাঝখানে একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট থাকে, যেরকম স্ল্যাব বানাতে লাগে, কিছু কয়েলস বানাতে লাগে। এই সমস্ত ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো কিন্তু সম্ভব স্টিল নিজে ম্যানুফ্যাকচারিং করে। বাকি যত স্টিলের টিউব পাইপ কোম্পানি আছে, বেশিরভাগ কোম্পানি কি করে, যে ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো আউটসোর্সিং করে। কিন্তু সম্ভব স্টিল কি করে, ইন্টারমিডিয়েট ফিনিশ প্রোডাক্ট প্লাস ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, মানে র ম্যাটেরিয়ালস এবং ফিনিশ প্রোডাক্টের মাঝখানে যে প্রোডাক্টটা আছে, স্টেজটা থাকে, ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, বিভিন্ন স্ল্যাব, স্টিলের স্ল্যাব বলতে পারেন, বা স্পঞ্জ আয়রন বলতে পারেন, এইচআর কয়েল, সিআর কয়েল, ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো কিন্তু সম্ভব স্টিল ম্যানুফ্যাকচারিং করে। এতে এদের সুবিধা কি, এদের প্রসেসটা খুব সুন্দর হয়, মালের কোয়ালিটি ঠিক থাকে, প্লাস এদের প্যাট মার্জিনের কিন্তু বাড়ে, যেহেতু এরা ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো নিজেরাই বানাচ্ছে। এটা যে সম্ভব স্টিলের সব থেকে প্লাস পয়েন্ট। এবার যদি আপনি সম্ভব স্টিলের বিজনেস দেখেন, লাস্ট 4-5টে কোয়ার্টার থেকে কোম্পানি কিন্তু দুর্দান্ত গ্রোথ করে, মানে প্রত্যেকটা এভরি কোয়ার্টারে যদি কোম্পানি গ্রোথ দেখেন, মোটামুটি লাস্ট 4-5টি কোয়ার্টারে দেখবেন কোম্পানি কিন্তু প্রতিটা কোয়ার্টারে 50% 60% 70% 80% করে লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে। অথচ বাকি সেই সেক্টরের বাকি কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই। আপনি যদি দেখুন মার্চ 25-এ যদি রেজাল্ট দেখেন আপনি,
মার্চ 25 থেকে মার্চ 24 দেখুন লগভগ মোটামুটি 45% গ্রোথ। জুন 25 দেখুন, জুন 24 থেকে জুন 25 দেখুন মোটামুটি 80% গ্রোথ। সেপ্টেম্বর 24 থেকে সেপ্টেম্বর 25 দেখুন, এখানেও মোটামুটি 90% কাছাকাছি গ্রোথ। ডিসেম্বর 25 থেকে ডিসেম্বর দেখুন, ডিসেম্বর 24 ডিসেম্বর 25 দেখুন, এখানে মোটামুটি 60% সেলস গ্রোথ। এবার যদি Q3 রেজাল্ট দেখুন তাহলে সেলস গ্রোথ কত করেছে 60%। যদি Q3 তে প্যাট গ্রোথ দেখেন, ডিসেম্বর 2024-এ এদের প্যাট কত ছিল? এদের প্যাট ছিল মোটামুটি 11 কোটি টাকা, আর ডিসেম্বর 2025-এ প্যাট হয়েছে 24 কোটি টাকা, মানে 100%-এর বেশি প্যাট গ্রোথ। এবার Q3 তে সেলস গ্রোথ করেছে 60% আর প্যাট গ্রোথ করেছে 100%-এর বেশি। শুধু এই Q3 নেই, লাস্ট 4-5টা যদি কোয়ার্টার দেখেন নন স্টপ কোম্পানি গ্রোথ করে যাচ্ছে। তার কারণটা হচ্ছে এদের প্রোডাক্ট। এরা কিন্তু নর্মাল স্টিলের টিউব পাইপ ম্যানুফ্যাকচারিং করছে, এরা করছে কি প্রিমিয়াম প্রোডাক্ট, যেমন গ্যালভানাইজড পাইপ বা ERW পাইপ, স্টেনলেস স্টিল কয়েল। স্টেনলেস স্টিল যে কয়েলটা এরা বানাচ্ছে, এই কয়েলটা কিন্তু এদের গেম চেঞ্জার। যে এদের বিজনেস মডেলটা কেন এত ফাস্ট গ্রোথ করেছে। এদের যদি সব থেকে বড় কথা, যদি আপনি কনকল দেখেন, ম্যানেজমেন্টের গাইডেন্স দেখেন, দুর্ধর্ষ গাইডেন্স। যদি কনকলের রেজাল্ট দেখেন কি বলছে, রেজাল্টটা দেখুন, সেলস গ্রোথ করেছে 60% আর প্যাট হচ্ছে 24 করে, মানে মোর দ্যান ডাবল, 100%-এর বেশি প্যাট গ্রোথ। এবার Q3 তে সমস্ত ইনভেস্টরের মেন কোশ্চেন ছিল যে সম্ভব স্টিলের প্যাট মার্জিন, মানে Q1 থেকে কিন্তু Q2 Q3 তে প্যাট মার্জিনটা কমে গেছে। অপারেটিং প্রফিট মার্জিন যদি না কমতো তাহলে হয়তো সম্ভব স্টিলের নেট প্রফিটটা আরো বেড়ে যেত। সবাই স্টিলের ক্ষেত্রে কিন্তু মানে প্রফিট মার্জিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্টিলের প্রাইসের দামটা কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট হয়। এই জন্য সবসময় ইনভেস্টররা কিন্তু স্টিলের প্রাইসটা নিয়ে খুব টেনশনে থাকে। স্টিলের প্রাইসে কম বেশি হলেই কোম্পানির প্যাট মার্জিনের ক্ষেত্রে কিন্তু কম বেশি হয়ে যায়। সবার প্রথমে কিন্তু কনকল এই কোশ্চেনটা ছিল যে Q4-এ ম্যানেজমেন্টের Q4-এ কোম্পানির প্যাট মার্জিনটা কেন কম হলো। তার কারণ হিসেবে কোম্পানি কি বলছে, গভর্নমেন্ট জুন মাস থেকে গভর্নমেন্টে কি ছিল, বাইরে থেকে কিন্তু স্টিলের যে আমাদের স্টিলটা যে আসছে সেই স্টিলের কিন্তু ইম্পোর্টটা বন্ধ ছিল। কিন্তু Q3 এসে কোম্পানি কি করেছে, অক্টোবর থেকে ডিসেম্বর গভর্নমেন্ট ফট করে অর্ডার পাস করেছে যে অক্টোবর থেকে ডিসেম্বর কিন্তু এই ইম্পোর্ট উইন্ডোটা খুলে দিয়েছে। স্টেনলেস স্টিল ইম্পোর্ট করার আবার শুধুমাত্র 3 মাসের জন্য খুলে দিয়েছিল, অক্টোবর থেকে ডিসেম্বর, যেটা আগে বন্ধ ছিল। অনলি ফর 3 মান্থস গভর্নমেন্ট কি করেছে, অ্যালাউ করেছে 3 মান্থ ইম্পোর্ট ফর স্টেনলেস স্টিল। এটাতে কি হয়েছে, প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে। আগে তো ইম্পোর্ট বন্ধ ছিল না, 3 মাসের জন্য ইম্পোর্ট করে, তারপরে গেছে এদের কিছুটা কিন্তু মার্জিন কমে গেছে, 2 থেকে 3% এদের মার্জিন হিট পড়ে গেছে, মার্জিনটা কমে গেছে। তার কারণটা কি, বাইরে থেকে স্টিল আসাতে, যেটা আগে এতদিন বন্ধ ছিল, কিন্তু মাঝখানে গভর্নমেন্ট শুধু 3 মাসের জন্য অক্টোবর থেকে ডিসেম্বরে এই উইন্ডোটা খুলে দিয়েছে, যার ফলে এদের কিন্তু 2 থেকে 3% প্যাট মার্জিনে হিট হয়ে গেছে। প্লাস এই যে HR কয়েলটা থাকে, স্টিলের কয়েলটা, সেই কয়েলেরও কিন্তু প্রাইস মোটামুটি 6% কমে গিয়েছে, যে বলে এটাতে কিন্তু কোম্পানি একটু মার্জিন হিট পেয়েছে। প্লাস কি হচ্ছে, কোম্পানি যে গ্যালভানাইজ পাইপের ক্যাপাসিটি, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আগে কত ছিল, আগে ছিল মোটামুটি 1 লক্ষ টনের মতো ছিল পার ইয়ার। এবার এটাকে বাড়িয়ে ম্যানেজমেন্ট কত করেছে, 1,16,000 মেট্রিক টন পার ইয়ার। এই যে গ্যালভানাইজ পাইপের ক্যাপাসিটি বাড়িয়েছে, যার ফলে ফ্যাক্টরিটাকে 15 দিন বন্ধ রাখতে হয়েছে, এখানেও কিছুটা হিট হয়েছে। একে তো স্টিলের দাম কমে গেছে, তারপরে আবার 15 দিন ক্যাপাসিটিটাকে বন্ধ রাখতে হয়েছে, গ্যালভানাইজ পাইপের যে ক্যাপাসিটিটাকে মানে এক্সপেনশন করার জন্য, যার ফলে কিছুটা এদের মার্জিনে হিট হয়েছে। আর তারপরে কি, যেহেতু এদের স্টিলের প্রাইসের দাম কমে গেছে না, স্টিলের প্রাইসের দাম কমে যাওয়াতে কিন্তু মোটামুটি দেখুন Q1-এ কিন্তু এদের স্টিলের প্রাইস ছিল মোটামুটি 7,800 টাকা পার টন। Q1-এ এদের স্টিল থেকে এবিটটা মানে অপারেটিং প্রফিট পেয়েছে মোটামুটি 7,800 পার টনে। এবার দেখুন Q1 Q2 তে কিন্তু এটা কমে গেছে লাগাতার, মার্জিনে কিন্তু Q2 তে মার্জিন কমে গেছে, Q3 তেও মার্জিন কমে গেছে। এবার Q2 তে এসে মোটামুটি মার্জিন ছিল কত, এদের Q1-এ মার্জিন ছিল মোটামুটি 7,800 টাকা পার টন এবিটটা, মানে এরা Q1-এ পার টন স্টিল থেকে এবিটটা মানে অপারেটিং প্রফিট করছে মোটামুটি 7,800 টাকা।
যেটা Q2 তে এসে আরো কমে হয়েছিল 6,100 টাকা, তারপরে Q3 তে এসে কমে হয়েছে 5,100 টাকা। এই বারবার স্টিলের প্রাইসের দাম কমাতে কিন্তু ম্যানেজমেন্টের অপারেটিং প্রফিট মার্জিন হিট হয়েছে। এবার প্রফিট মার্জিন কেন কমে হচ্ছে? এক হচ্ছে গভর্নমেন্ট কি করছে, অক্টোবর থেকে ডিসেম্বরে স্টিলের ইম্পোর্টটা বাড়িয়ে দিয়েছে, যেটা মাঝখানে বন্ধ ছিল, জানুয়ারি থেকে বন্ধ করে দিয়েছে। অক্টোবর থেকে ডিসেম্বর ফট করে ইম্পোর্ট উইন্ডোটা খুলে দেওয়াতে কি হয়েছে, এদের স্টিলের সাপ্লাইটা বেশি হয়ে গেছে, সাপ্লাই বেশি হলে ডিমান্ডটা কমে যায়, তখন এদেরকে মোটামুটি 2 থেকে 3% হিট নিতে হয়েছে। প্লাস কি হচ্ছে, স্টেনলেস স্টিল কয়েলের দামে প্রায় 6% ডাউন হয়ে গেছে। এর জন্য কিন্তু ম্যানেজমেন্টে কি হয়েছে, একটু অপারেটিং প্রফিট মার্জিনটা কমে গেছে। কিন্তু এর সুবিধা কি হয়েছে, ম্যানেজমেন্ট কি বলছে, যেহেতু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টা সময় এদের যে প্রোডাক্টের যে মার্জিন, স্টিলের যে দামটা কমে যাওয়াতে এরা অনেক সস্তা মালও কিনতে পেরেছে। এখন কিন্তু আবার কি হয়েছে, স্টিল প্রাইসের দাম আবার বেড়ে যাচ্ছে, স্টিলের দাম কিন্তু ইমপ্রুভ করে গেছে। ইমপ্রুভ করাতে কি হয়েছে, এখন কিন্তু ম্যানেজমেন্ট কি বলছে, আমাদের যে লস হয়েছিল প্রফিট মার্জিনে, সেটা কিন্তু Q4 এসে সেখানে সমস্ত লস আমাদের মেকআপ হয়ে যাবে। এখন যে স্টিলের দাম ছিল মোটামুটি 5,000 কত 100, স্টিলের প্রাইস থেকে আছে পার টন যে এদের প্রফিটটা ছিল 5,100 টাকা, ওপিএম অপারেটিং প্রফিট, যেটা অপারেটিং প্রফিট, নেট প্রফিট এবিটটা আর কি। এদের Q2 তে মোটামুটি ছিল 6,100 টাকা এবিটটা পার টনে, সেটা Q3 তে কমে হয়েছে কত 5,100 টাকা। এখন ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিচ্ছে, যে হারে স্টিলের দাম বাড়ছে, বলছে Q3 তে এসে মোটামুটি আমরা এভারেজ 7,500 টাকা পার টন থেকে আমরা এবিটটা জেনারেট করতে পারবো। তার মানে কি Q4 এ কিন্তু কোম্পানির প্রফিট মার্জিনটা অনেকটা বেড়ে যাবে। তার কারণটা কি, Q3 তে এরা পার টন থেকে স্টিল থেকে এবিটটা কত পাচ্ছে 5,100 টাকা, যেটা Q4 এ এসে মোটামুটি হয়ে যাবে 7,500 টাকার মতো পার টন থেকে এবিটটা, মানে প্রফিট। আর পুরো বছরে কি গাইডেন্স দিচ্ছে, মোটামুটি 7,000 টাকার মতো এবিটটা পার টন থেকে জেনারেট করতে পারবে। তাই বোঝা যাচ্ছে Q3 থেকে কিন্তু Q4 এদের অপারেটিং প্রফিট মার্জিনটা আরো বেড়ে যাবে। আর ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিচ্ছে, এদের দেখুন এরা কিন্তু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি সমানে বাড়াচ্ছে। এদের কত ছিল, মোটামুটি 1 লক্ষ ছিল, 1 লক্ষ টন পার অ্যানাম, এবার এটা বাড়িয়ে কত করে নিয়েছে ওরা, 1,16,000 টন। প্লাস এদের যে স্টেনলেস স্টিল কয়েলের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কত ছিল, 58,000 টন পার অ্যানাম, এবার এটাকে বাড়িয়ে কত করেছে এরা, 1,16,000 টন পার অ্যানাম। মানে জিআই যেটা গ্যালভানাইজ স্টিলের গ্যালভানাইজ পাইপেরও ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে, প্লাস স্টেনলেস স্টিল কয়েলেরও কিন্তু ক্যাপাসিটি করে ডাবল করে নিয়েছে। আর এই পুরো এগুলো তো যে ফ্যাসিলিটি ছিল সেখানে শুধু এটাকে এক্সটেনশন করেছে, যার ফলে এগুলো তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। মোটামুটি মার্চ থেকে কিন্তু এই দুটো দিয়ে কাজ শুরু, মানে যে ক্যাপাসিটিটা বাড়ালো, এক্সটেনশন করলো, গ্যালভানাইজ পাইপের ক্যাপাসিটি প্লাস স্টেনলেস স্টিলের ক্যাপাসিটি, স্টেনলেস স্টিল কয়েলের ক্যাপাসিটি বাড়ালো, সেটা কিন্তু মার্চ থেকে চালু হয়ে যায়। মানে মোটামুটি Q1 থেকে আমরা এখানে প্রোডাকশনের কাজ শুরু করতে পারবো। প্লাস আমি কি গাড়িতে এদের যে আরো একটা গ্রিনফিল্ড ক্যাপাসিটি বসাচ্ছে এরা, নতুন স্টেনলেস স্টিলের ক্যাপাসিটি কত হবে, এটা 3,50,000 মেট্রিক টন পার অ্যানাম। গ্রিনফিল্ড অ্যাড করছে এরা 3,50,000 টন পার অ্যানাম। এখন তো কত আছে, মোটামুটি 1,20,000 মতো রয়েছে এখন স্টেনলেস স্টিলের ক্যাপাসিটি। এটা বেড়ে কত হয়ে যাবে, 4,70,000 টন পার অ্যানাম। আর এটা কবে চালু হবে, মোটামুটি Q4 FY27 থেকে। এই যে নতুন ক্যাপাসিটিটা মোটামুটি Q4 FY27 থেকে এখানে চালু হয়ে যাবে। আর ম্যানেজমেন্ট কি বলছে, যে FY26 এ এদের মোটামুটি টোটাল এবিটটা হয়ে যাবে 260 কোটি টাকার মতো। টোটাল এবিটটা মানে অপারেটিং প্রফিট। যদি 260 কোটি টাকা এবিটটা হয়, এখন এদের কত আছে এবিটটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখন যদি এবিটটা দেখেন, মোটামুটি FY26 এর 3টে কোয়ার্টার মিলিয়ে, তাহলে মোটামুটি এদের এবিটটা বের হবে কত, 3টে কোয়ার্টার মিলিয়ে যদি সম্ভব স্টিলের আমরা এবিটটা দেখি, মোটামুটি এবিটটা দেখুন কত হয়েছে, 180 কোটি টাকা। অপারেটিং প্রফিট হচ্ছে মোটামুটি এদের 180 কোটি টাকার মধ্যে। এরা বলছে 260 ক্রোর, মানে মোর দ্যান 260 ক্রোরের বেশি এবিটটা হয়ে যাবে। এদের প্রফিট মার্জিনটা কিন্তু Q4 অনেকটা বেড়ে যাবে। Q3 যে প্যাট মার্জিন এসছে, Q3 প্যাট মার্জিন কত এসছে, মোটামুটি
অপারেটিং প্রফিট মার্জিন 9%-এর মতো এসছে, এটা মোটামুটি বেড়ে 13 থেকে 14% মতো যেতে পারে অপারেটিং প্রফিট মার্জিন। এবারে 3টে কোয়ার্টার মিলিয়ে টোটাল প্যাট কত এসছে, মোটামুটি প্যাট এসছে 87 crore। মানে 3টে কোয়ার্টার মিলিয়ে এদের টোটাল অপারেটিং প্রফিট ছিল কত, এদের টোটাল অপারেটিং প্রফিট ছিল আপনার 180 কোটি টাকার মতো। তার মধ্যে এদের প্যাট কত এসছে 87 crore। যেহেতু এদের Q4 এদের প্যাট মার্জিনটা বেড়ে যাবে, তবে তো আমার এই পুরো বছর এদের 260 crore অপারেটিং প্রফিট করে, তাহলে ওদের প্যাট মোটামুটি হয়ে যাবে 130 থেকে 135 কোটি টাকার মতো। FY26-এ সম্ভব স্টিলের টোটাল প্যাট হয়ে যেতে পারে 130 থেকে 135 কোটি টাকার মতো। আর এদের মার্কেট ক্যাপ কত, এদের মার্কেট ক্যাপ মোটামুটি 2800 কোটি টাকা। যদি 130 কোটি টাকা প্যাট হয়, তাহলে ফরওয়ার্ড পি কত হবে, 2800 ডিভাইডেড বাই 130, তো 20 থেকে 22 ফরওয়ার্ডিং পিতে আপনি কি পাচ্ছেন, যদি FY25 FY26 হিসাব করেন, তাহলে সেলস গ্রোথ মোটামুটি 60%, আর প্যাট গ্রোথ কি পাচ্ছি আমরা, মোর দ্যান 100%। সম্ভব ছিল কিন্তু একটা সুপার মানে ব্লকবাস্টার ডিল হতে পারে। আর এই Q4 এ কোম্পানি এত ভালো গাইডেন্স কেন দিচ্ছে, তার 1 নম্বর কারণ হচ্ছে যেদের কিন্তু অলরেডি স্টিলের দাম বাড়া শুরু হয়ে গেছে। এরা Q3-তে স্টিল থেকে এদের যে এবিটটা ছিল পার টন থেকে এরা প্রফিট জেনারেট করতে পেরেছে মোটামুটি 5100 টাকা। যেটা ম্যানেজমেন্ট এখন কি বলছে Q4 এটা কিন্তু এদের অনেক সুবিধা হবে, এদের সস্তায় কিনতে পেরেছে র ম্যাটেরিয়ালসটা, মোটামুটি Q4 থেকে কিন্তু এরা পার টন থেকে প্রফিট মানে এবিটটা জেনারেট করে মোটামুটি 7500 টাকা। আর বুঝতে পারছেন প্রফিট মার্জিনটা Q4-এ কতটা জাম্প করতে পারে, এটা হচ্ছে 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে কয়েলটা আছে HR কয়েল, স্টেনলেস স্টিলের যে কয়েলটা আছে, এটার দাম কিন্তু অলরেডি 10%-এর মধ্যে বেড়ে যাবে, মানে 10%-এর মধ্যে Q4-এ অলরেডি বেড়ে গেছে আর কি দাম, 6 থেকে 7% দাম অলরেডি বেড়ে গেছে। এটা বলছে Q4-এ মোটামুটি এটা এই স্টেনলেস স্টিলের কয়েলের দাম মোটামুটি 10% বেড়ে যাবে। এখান থেকে কিন্তু এরা হিউজ মানে গ্যালভানাইজ পাইপের দামও বেড়ে যাবে, প্লাস HR কয়েল যেটা রয়েছে এটারও দাম কিন্তু 10% বেড়ে যেতে পারে। এখান থেকে কিন্তু আমার কোম্পানি কিন্তু প্রফিট মার্জিন আরো জামা হবে। আর একটা কি বলেছে যে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে HR কয়েলের দাম বলছে পার টনে মোটামুটি 4000 টাকা করে বেড়ে যাবে। Q4 এদের HR কয়েলের প্রাইসটা আছে মোটামুটি পার টনে 4000 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। এবার যদি কোম্পানি, তাহলে বুঝতে পারছি কোম্পানি, আমি কেন বলছি যে Q4 এসে কিন্তু কোম্পানির প্যাট মার্জিনটা বাড়ার কি কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে এদের যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইম্পোর্ট উইন্ডোটা খুলেছিল, গভর্নমেন্ট সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। জানুয়ারি থেকে কিন্তু পুরো ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে। তার মানে কি কম্পিটিশনের মানে ইম্পোর্ট ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিশনের ব্যাপার নেই। আর 2 নম্বর যেটা সব থেকে বড় প্রবলেম ছিল চায়না, চায়নার থেকে কিন্তু এবার এক্সপোর্টটা কমে যাবে, কারণ চায়নার গভর্নমেন্ট কি বলেছে, ওদের যত এক্সপোর্টের উপরে এরা 9% এক্সট্রা ট্যাক্স লাগিয়ে দিয়েছে, যার পর থেকে কিন্তু চায়না থেকে এক্সপোর্টটা কমে গিয়েছে। এটা কিন্তু সম্ভব স্টিলের জন্য কিন্তু খুব পজিটিভ ব্যাপার যে চায়না যে এক্সপোর্টটা কিন্তু কমে যাবে, তার কারণ চায়না ওদের এক্সপোর্ট মালের উপরে 9% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে দিয়েছে। যদি কি হবে, চায়নার থেকে মালের ইম্পোর্টটা বন্ধ হয়ে যাবে, তাহলে কি কয়েলের স্টিলের ডিমান্ডটা কিন্তু কমবে না। তার মানে সম্ভব স্টিলের কিন্তু প্যাট মার্জিনে কোনো সমস্যা হবে না। প্লাস কি হচ্ছে যে স্টেনলেস স্টিলের কয়েলের দাম প্রায় 10% বেড়ে গেছে, যেহেতু সস্তায় কেনা আছে নভেম্বর ডিসেম্বর অক্টোবরে, এইটা বেনিফিটটা কিন্তু সম্ভব স্টিল পুরো Q4-এ পেয়ে যাবে। আর প্লাস কি করছে, গ্যালভানাইজ পাইপের যে ক্যাপাসিটি ছিল এদের 1 লক্ষ টন পার ইয়ার, সেটাকে বাড়িয়ে করে নিয়েছে কত 1,16,000 টন। প্লাস স্টেনলেস স্টিল কয়েলের ক্যাপাসিটি ছিল কত 58,000 টন ছিল পার ইয়ার, সেটাকে বাড়িয়ে করে নিয়েছে 1,16,000 টন। তার মানে কোম্পানি একতে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে, প্লাস পারিপার্শ্বিক যে পরিস্থিতি, চায়না কি বলছে এদের এক্সপোর্টের উপরে ডিউটি বাড়িয়ে দিয়েছে, প্লাস স্টিলের দাম Q3-তে একদম কমে গেছিল র মেটেরিয়ালসের দাম, এখন সব স্টিলের দাম বেড়ে গেছে। এখান থেকে কোম্পানির কি হবে, একটা প্যাট মার্জিনে বিশাল সুবিধা হবে। সমস্ত জিনিস কিন্তু সম্ভব স্টিলের জন্য খুবই মানে পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে Q4-এ কিন্তু কোম্পানি 260 কোটি টাকা অপারেটিং প্রফিট করে, সেখান থেকে প্যাট মার্জিনটা আরো বেড়ে যাবে। এখান থেকে মনে হয় এই বছরে মনে হয় 130 থেকে 135 কোটি টাকা পর্যন্ত প্যাট এরা জেনারেট করতে পারে, মানে গত বছরের থেকে FY25 থেকে কিন্তু FY26-এ প্যাট এদের ডাবল হয়ে যেতে পারে। আর কোম্পানি যেখানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, যদি আপনি এদের স্টেনলেস স্টিল কয়েলের ক্যাপাসিটি দেখেন, এখন আছে মোটামুটি স্টেনলেস স্টিলের ক্যাপাসিটি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি মোটামুটি 1,20,000 টন পার অ্যানাম।
ম্যানেজমেন্ট যে নতুন ক্যাপাসিটি নিয়ে আসছে, এখানে আরো 3,50,000 টন ক্যাপাসিটি বাড়াচ্ছে। এটা মোটামুটি Q4 FY 2027 চালু হয়ে যাবে। মানে প্রায় 3 ডবল হচ্ছে এদের স্টেনলেস স্টিল কয়েলের ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। এটা বেড়ে গেলে কি হবে, নেক্সট 2 ইয়ার্সে কিন্তু এদের দেখবেন 50% 60% গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। আর স্টেনলেস স্টিলের কয়েলটা কিন্তু সম্ভব স্টিলের মধ্যে মেন প্রোডাক্ট, মানে মেন গেম চেঞ্জার প্রোডাক্ট। বুঝা গেল, কোম্পানি কি একটা প্রিমিয়াম বিজনেস মডেল, 2 নম্বর ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, আর 3 নম্বর হচ্ছে যে পারিপার্শ্বিক পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে যেদের কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়ে যাবে Q4 এ এসে। তাই সম্ভব স্টিল কিন্তু এই মুহূর্তে একটা ওয়ান অফ দ্য বলতে পারেন ফাইনেস্ট ডিল। আমি ওগুলো রিকমেন্ড করছি না, কিন্তু আপনারা ভালোভাবে ট্র্যাক করুন, ফোন কলটাকে স্টাডি করুন। সম্ভব স্টিলের মধ্যে কিন্তু হিউজ স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।